টিউটোহোস্ট এবং টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে আমি অসীম কুমার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টিউটোহোস্ট ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচটিএমএল বেসিক পার্ট 2। এ পর্যায়ে দেখে নেওয়া যাক আজকের টিউটোরিয়ালে কি থাকছে। আজকে থাকছে এইচটিএমএল ট্যাগ সমূহ এবং এর ব্যবহার, এলিমেন্ট কি এবং কিভাবে ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট কি এবং তা কিভাবে ব্যবহার করা হয়। তাহলে আসুন প্রথমেই আমরা জেনে নিই এইচটিএমএল ট্যাগ কি। যদিও গত পর্বে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে কিছু কথা বলা হয়েছিল, আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এইচটিএমএল কোড লেখার জন্য সাধারণত একটি লেস দেন এবং গ্রেটার দেন সিম্বল ব্যবহার করে ট্যাগ তৈরি করা হয়ে থাকে এবং ট্যাগ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং অন্যটিকে বলা হয় হচ্ছে এন্ড ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ লেখার জন্য আমাদেরকে একটি লেস দেন এবং একটি গ্রেটার দেন সিম্বল ব্যবহার করতে হবে এবং এর মধ্যে কিছু ওয়ার্ড যেমন এইচটিএমএল, হেড, টাইটেল, বডি এ ধরনের কিওয়ার্ড মাঝখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি একটি লেস দেন এবং একটি গ্রেটার দেন সিম্বল এবং মাঝখানে একটি কিওয়ার্ড লিখি, তাহলে যে ট্যাগটি হবে এটি হচ্ছে একটি স্টার্টিং ট্যাগ। এবং আমরা যদি এন্ড ট্যাগ লিখতে চাই তাহলে আমাদেরকে একটি অতিরিক্ত স্ল্যাশ চিহ্ন যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা করেছি সেটি হচ্ছে একটি বডি ট্যাগের স্টার্টিং ট্যাগ আমরা দেখিয়েছি। এখানে এখানে কোনো স্ল্যাশ চিহ্ন নেই, কিন্তু আমরা যে বডি ট্যাগের যে এন্ড ট্যাগটি দেখিয়েছি এখানে বাড়তি একটি স্ল্যাশ চিহ্ন যুক্ত করা হয়েছে। আশা করি সবাই ট্যাগ সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমরা এইচটিএমএল এ কোড লেখার ক্ষেত্রে যে সকল ট্যাগ খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে সে ধরনের ট্যাগ সমূহের একটি তালিকা এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখানে যে ট্যাগগুলো আছে আমরা মূলত পরবর্তীতে যখন কোডিং করব তখন এই ট্যাগগুলি আসলে ব্যবহার করে আমরা কোডিং করব এবং একটি পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে এই সকল ট্যাগগুলোই আসলে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এক এক করে দেখে নিই যে কোন ট্যাগ আসলে কি ধরনের কাজ করে থাকে। আমরা ইতোমধ্যেই জেনেছি যে এইচটিএমএল এর সমস্ত কোড এইচটিএমএল ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এখানে এইচটিএমএল স্টার্টিং এবং এন্ড ট্যাগ দেখানো হয়েছে, আর এর বর্ণনাতে যেটা দেখা যাচ্ছে লেখা আছে এইচটিএমএল ডকুমেন্ট নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি কোনো একটি ডকুমেন্টের শুরুতে এইচটিএমএল ট্যাগ পাই এবং শেষে যদি এইচটিএমএল এন্ড ট্যাগ পাই তাহলে বুঝতে পারবো যে আমরা ওই ডকুমেন্টটি হচ্ছে একটি এইচটিএমএল ডকুমেন্ট। এরপরে যেটি আছে এটি হচ্ছে এইচটিএমএল এর হেড ট্যাগ। এখানে স্টার্টিং হেড ট্যাগ এবং এখানে এন্ড হেড ট্যাগ রয়েছে। তো এটি আসলে নির্দেশ করে যে এইচটিএমএল এর হেড অংশ নির্দেশ করে। অর্থাৎ আমরা গত পর্বে বলেছিলাম যে একটি এইচটিএমএল কোডকে দুইটি সেকশনে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে হেড সেকশন এবং অপরটি হচ্ছে বডি সেকশন। তো আমরা যেখানে এই হেডের স্টার্টিং ট্যাগটি পাবো সেখান থেকে হেড সেকশন শুরু হবে এবং যেখানে হেডের এন্ড ট্যাগটি পাবো সেখানে গিয়ে হেড সেকশনটি শেষ হবে। এরপরে যে ট্যাগটি বহুল ব্যবহৃত হয় সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। অর্থাৎ আমরা যখন কোনো একটি এইচটিএমএল কোডকে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করব তখন ব্রাউজারের টাইটেল বারে একটি টাইটেল প্রদর্শিত হয়, এর জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। ডকুমেন্ট টাইটেল নির্দেশ করে, অর্থাৎ এই টাইটেল ট্যাগের মাধ্যমে ডকুমেন্টের টাইটেল নির্দেশ করা হয়ে থাকে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে বডি ট্যাগ। যে কোনো এইচটিএমএল প্রোগ্রামেই অবশ্যই বডি ট্যাগ অন্তর্ভুক্ত থাকবে এবং আমি ইতিমধ্যে বলেছি যে এইচটিএমএল এর মধ্যে দুইটি সেকশন থাকে, তার মধ্যে একটি হচ্ছে হেড সেকশন এবং অপরটি হচ্ছে বডি সেকশন। এই বডি সেকশনের মধ্যে আসলে আমরা যে কোনো ওয়েব পেজের যে ভিজুয়াল অংশগুলো দেখতে পাই এই সমস্ত ভিজুয়াল কন্টেন্ট এই বডি ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে এই বডি ট্যাগ। এরপরে আছে অ্যাঙ্কর ট্যাগ। আমরা যদি কোনো ওয়েব পেজে কোনো লিঙ্ক তৈরি করতে চাই, অর্থাৎ একাধিক ওয়েব পেজের মধ্যে বা অন্য কোনো সাইটের সাথে যদি লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত দেখব। এরপরে আছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ। আমরা কোনো কিছু যদি অ্যাব্রিভিয়েশন যুক্ত করতে চাই, সেক্ষেত্রে এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে বোল্ড ট্যাগ। বোল্ড টেক্সট নির্দেশ করে, অর্থাৎ আমরা যদি কোনো একটি লেখাকে বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই লেখার শুরু যে অংশটি বোল্ড করতে চাই সেই অংশটিকে আমরা এই বোল্ড ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়া আমরা যদি কোনো লেখাকে ইটালিক করতে চাই, অর্থাৎ একটু বাঁকা করে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইটালিক টেক্সট প্রদর্শন করার জন্য এই আই ট্যাগটি ব্যবহার করতে পারি। এবং একইভাবে বোল্ড ট্যাগের মতো আমরা যে অংশটিকে ইটালিক আকারে দেখাতে চাই, সেটিকে এই ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বিগ ট্যাগ। স্বাভাবিক কোনো টেক্সটের থেকে যদি আকারে একটু বড় আকারে কোনো টেক্সটকে প্রদর্শন করতে হয়, সেক্ষেত্রে আমরা বিগ ট্যাগ ব্যবহার করতে পারি। এরপরে আছে স্মল ট্যাগ। একইভাবে যদি স্বাভাবিক টেক্সটের থেকে যদি সামান্য ছোট করে কোনো টেক্সট প্রদর্শন করতে চাই, তাহলে আমরা স্মল ট্যাগ ব্যবহার করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি ফন্টে আমরা কিছু টেক্সট লিখছি এবং এর মাঝখানে যদি কোনো টেক্সটকে একটু বড় বা ছোট আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্যাগ ব্যবহার করব। এরপরে আছে ব্লক কোয়াইট ট্যাগ। অর্থাৎ আমরা কোনো একটি প্যারাগ্রাফের মাঝখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু লাইন থাকে যেগুলাকে বিশেষভাবে উদ্ধৃতির মাধ্যমে প্রকাশ করতে হয়। যেমন দেখা যাচ্ছে যে কোনো একটি বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে কোনো একজন কবির দুটি কবিতা লাইন অন্তর্ভুক্ত করা হলো, সেই লাইন দুটিকে আমরা বিশেষভাবে প্রকাশ করার জন্য ব্লক কোয়াইট ট্যাগটি ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো বিশেষভাবে কোনো সেন্টেন্সকে প্রদর্শনের জন্য আমরা ব্লক কোয়াইট ব্যবহার করে থাকি। যদি কখনো একাধিক লাইনের মধ্যে যদি লাইন ব্রেক তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ব্যবহার করে থাকি। এই বিআর ট্যাগটি একটি বিশেষ ধরনের ট্যাগ, যার কোনো এটি শুধুমাত্র একটি সিঙ্গেল ট্যাগ। এর আসলে এইভাবে স্টার্টিং এবং এন্ড ট্যাগ নেই, এটি একটি সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগটি ব্যবহার করে আমরা লাইন ব্রেক তৈরি করতে পারি। এরপরে আছে কোড ট্যাগ। কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে, অর্থাৎ আমরা যদি দেখা যাচ্ছে যে কোনো কোড, যেমন দেখা যাচ্ছে যে আমরা HTML এ যে কোডটি লিখব, এই কোডটি যদি আমরা কোনো একটি ওয়েব পেজে বিশেষভাবে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই কোডটুকু আমরা কোড ট্যাগের মধ্যে রাখতে পারি। অর্থাৎ কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে। আমরা পরবর্তীতে উদাহরণ দেখলে এই বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বহুল ব্যবহৃত একটি ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ। আমরা প্রায়শই কোনো HTML ওয়েব পেজে টেবিল ব্যবহার করে দেখা যাচ্ছে যে কোনো একটি ইনফরমেশনকে টেবিল আকারে যখন প্রদর্শন করি, সেক্ষেত্রে আমরা টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ ব্যবহার করতে পারি। এরপরে আছে সাবস্ক্রিপ্ট টেক্সট তৈরি করার জন্য একটি ট্যাগ ব্যবহার করা হয়, এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। আমরা পরবর্তীতে যখন টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, তখন এই ধরনের ট্যাগ সমূহ ব্যবহার আমরা আরো বিস্তারিত দেখব। আসলে আমি এখানে শুধুমাত্র একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরে আছে কলাম ট্যাগ। অর্থাৎ আমরা এখানে টেবিল ট্যাগ ব্যবহার করে যে টেবিল তৈরি করব, সেই টেবিলের মধ্যে আমরা জানি যে একটি টেবিলের মধ্যে আসলে কিছু কলাম এবং কিছু সারি থাকে, অর্থাৎ রো থাকে।
তো কলাম তৈরি করার জন্য আমরা এই কল ট্যাগ ব্যবহার করতে পারি। এরপরে আছে টিডি ট্যাগ, অর্থাৎ প্রতিটা টেবিলের মধ্যে যে আহ, প্রতিটা সেল থাকবে, এই প্রতিটা সেল তৈরিতে আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। এরপরে আছে টিআর ট্যাগ, অর্থাৎ টেবিলের রো তৈরিতে এই টিআর ট্যাগ ব্যবহার করা হয়। ফর্ম তৈরির জন্য আমরা ফর্ম ট্যাগ ব্যবহার করে থাকি। আমরা দেখা যাচ্ছে যে ওয়েব পেজে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাই, যেমন রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, এছাড়া দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ফর্ম হতে পারে। এ ধরনের ফর্ম তৈরিতে আমরা ফর্ম ট্যাগ ব্যবহার করে থাকি। এরপরে আছে হেডার ট্যাগ। হেডার ট্যাগটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ এবং খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমরা সাধারণত কোনো একটি প্যারাগ্রাফ লেখার শুরুতে আমরা প্যারাগ্রাফের শিরোনাম লিখে থাকি, অর্থাৎ কোনো শিরোনাম তৈরির জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। এখানে H1 লেখা হয়েছে, এটি একটি হেডিং ট্যাগ। এ ধরনের আরও H6 পর্যন্ত মোট 6টি হেডিং ট্যাগ সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে আমরা হেডিং ট্যাগের উদাহরণ দেখব। এরপরে আছে হরিজন্টাল ট্যাগ, অর্থাৎ এইচআর ট্যাগ। এই এইচআর ট্যাগ ব্যবহার করে আমরা একটি হরিজন্টাল লাইন তৈরি করতে পারি। এরপরে আছে ইমেজ যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ। এই আইএমজি ট্যাগের মাধ্যমে আমরা ওয়েব পেজে কোনো ছবি যুক্ত করতে পারি। আইএমজি ট্যাগের মধ্যে আরও কিছু অ্যাট্রিবিউট যুক্ত করা হয়, যেমন ছবির সোর্সটি নির্দেশ করার জন্য এসআরসি যুক্ত করা হয়ে থাকে। তো এটি আমরা যখন এক্সাম্পল দেখব সেখানে আমরা দেখতে পারবো, এবং ইমেজ ট্যাগের জন্য আমরা একটি পর্বে আলোচনা করব, তখন আরো বিস্তারিত জানা যাবে। এখানে আছে ইনপুট ট্যাগ। ফর্মের ইনপুট ফিল্ড তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা লিস্ট তৈরি করতে পারি। সে লিস্ট তৈরি করার জন্য আমরা এলআই ট্যাগ ব্যবহার করে থাকি। লিস্ট দুই ধরনের হয়ে থাকে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট হতে পারে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ওএল ট্যাগ ব্যবহার করে থাকি, এবং আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএল ট্যাগ ব্যবহার করে থাকি। এছাড়া আছে যেমন মেটা ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে আমরা হেড সেকশনের মধ্যে মেটা ট্যাগ ব্যবহার করে থাকি সাধারণত। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যে মেটা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মেটা ট্যাগের আরও বেশ কিছু ব্যবহার আছে, তো আমরা পরবর্তীতে এ সম্পর্কে জানতে পারবো। পি ট্যাগ ব্যবহার করে আমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারি। আর যে কোনো ওয়েব পেজেই প্যারাগ্রাফ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কোনো ডকুমেন্ট একটি গ্রুপ আকারে একগুচ্ছ টেক্সট প্রদর্শন করার জন্য সাধারণত প্যারাগ্রাফ ব্যবহার করা হয়ে থাকে। প্রি ট্যাগ ব্যবহার করে আমরা সাধারণত প্রি ফরম্যাটেড টেক্সট তৈরি করতে পারি, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে আমরা HTML এ কোনো একটি কোড লিখেছি, সেই কোডটি আমরা ওয়েব পেজে প্রদর্শন করব। তো আমরা প্রি ফরম্যাটেড টেক্সট, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে একটি টেক্সট ডকুমেন্টে আমরা হচ্ছে কোডটি লিখেছি, সেখানে দেখা যাচ্ছে যেভাবে আমরা স্পেসিং করেছি ওই কোডটি যদি ওইভাবে আমরা পেস্ট করে দিই, তাহলে যেভাবে স্পেসিং আছে ঠিক একইভাবে কোডটি প্রদর্শন করবে। এজন্য আমরা প্রি ফরম্যাটেড টেক্সট অর্থাৎ পিডি ট্যাগ ব্যবহার করতে পারি। টেলিটাইপ টেক্সট, অর্থাৎ টেলিগ্রাফিক ফন্টে আমরা যদি কোনো টেক্সট প্রদর্শন করতে চাই, তাহলে আমরা টেলিটাইপ টেক্সট অর্থাৎ টিটি ট্যাগ ব্যবহার করতে পারি। স্ট্রং টেক্সট হচ্ছে যে আমরা সাধারণত কোনো যখন টেক্সট লেখা হয় তখন কোনো একটি টেক্সটকে একটু মোটা হরফে অর্থাৎ অনেকটা বোল্ডের মতো করে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি।
এরপর আছে সুপার স্ক্রিপ্টেড টেক্সট তৈরির জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারি। আমরা ইতোপূর্বে সাবস্ক্রিপ্ট টেক্সট তৈরির জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছিলাম, ব্যবহার করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তীতে উদাহরণ দেখলে আরও ভালোভাবে জানা যাবে। তো মোটামুটি HTML এ যে সকল ট্যাগ সমূহ বহুল ব্যবহৃত হয় সেই ট্যাগ সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা এই সম্পর্কিত এক্সাম্পল দেখব। তাহলে আসুন দেখা যাক পরবর্তীতে কি থাকছে। এ পর্যায়ে আমরা HTML এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো HTML এলিমেন্ট আমরা ইতোমধ্যেই ট্যাগ সম্পর্কে জেনেছি। HTML এ যে কোনো শুরু এবং শেষ ট্যাগ এবং মাঝের অংশকে এলিমেন্ট বলা হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি h1 ট্যাগ অর্থাৎ একটি হেডার ট্যাগ নেওয়া হয়েছে এবং হেডারের স্টার্টিং ট্যাগ এবং এখানে একটি এন্ড ট্যাগ আছে। মাঝখানে আমরা লিখেছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এলিমেন্ট। অর্থাৎ এই স্টার্টিং ট্যাগ এবং এন্ড ট্যাগ এবং মাঝখানে যে টেক্সটটি আছে এই সম্মিলিতভাবে এই সম্পূর্ণ অংশটিকে বলা হচ্ছে একটি HTML এলিমেন্ট, অর্থাৎ একটি HTML হেডিং এলিমেন্ট। এখানে এই h1 হেডার শুরু এবং h1 হেডার শেষ ট্যাগের মাঝে আমরা এই টেক্সটটি দেখতে পাচ্ছি। অর্থাৎ তাই এই সম্পূর্ণ অংশটি হচ্ছে একটি HTML এলিমেন্ট। এখানে একটি টেবিলের মধ্যে আরো দুটি উদাহরণ দেখানো হয়েছে। এখানে h1 দিয়ে একটি উদাহরণ দেখানো হয়েছে এবং p দিয়ে একটি উদাহরণ দেখানো হয়েছে। তাহলে আশা করছি HTML এলিমেন্ট সম্পর্কে আপনারা ধারণা অর্জন করলেন। এবার আমরা দেখব HTML অ্যাট্রিবিউটস। HTML অ্যাট্রিবিউটস যদিও বর্তমান সময়ে খুব বেশি ব্যবহার করা হয় না, তারপরেও HTML অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা থাকাটা উচিত। HTML অ্যাট্রিবিউটস এলিমেন্টের আনুষঙ্গিক তথ্য প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি একটি ট্যাগ লিখি, এই ট্যাগের সাথে কিছু আনুষঙ্গিক বৈশিষ্ট্য যুক্ত করার জন্য HTML অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা এখানে ফন্ট ট্যাগ নিয়েছি, আমরা এখানে তো ফন্ট ট্যাগের সাথে আমরা ফন্ট ট্যাগের কিছু বৈশিষ্ট্য যেমন ফন্ট সাইজ কেমন হবে এজন্য আমরা সাইজ অ্যাট্রিবিউট যুক্ত করেছি। তো এখানে সাইজ ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে 5 লেখা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে ফন্ট সাইজ নির্দেশ করছে। অর্থাৎ ফন্ট সাইজ 5 অংশটি হলো ফন্ট ট্যাগের একটি অ্যাট্রিবিউট যা প্রকাশ করছে এলিমেন্ট, অর্থাৎ দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া ফেস অর্থাৎ ফন্ট ফেস, এখানে আমরা কি ধরনের ফন্ট ব্যবহার করেছি অর্থাৎ ফন্ট ফ্যামিলি কি হবে সেটি আমরা এই ফেস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে দেখিয়েছি। আমরা এখানে তাহমা ফন্টটি ব্যবহার করেছি, যার কারণে আমরা ফেসের অ্যাট্রিবিউট হিসেবে আমরা তাহমা লিখেছি। এছাড়া লেখাটি কি রঙে প্রকাশ করবে তার জন্য আমরা কালার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। কালার ইকুয়াল দিয়ে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেড লিখেছি। অর্থাৎ আমরা যদি এই ট্যাগটি যদি কোনো একটি HTML কোডের মধ্যে যুক্ত করি তাহলে আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটিকে আমরা লাল রঙে তাহমা ফন্টে দেখতে পাবো এবং ফন্ট সাইজ এখানে 5 হচ্ছে একটি নির্দিষ্ট ফন্ট সাইজ প্রদর্শন করবে। আমরা যদি 5-এর পরিবর্তে 5-এর জায়গায় যদি 10 লিখি তাহলে আমরা তুলনামূলক বড় আকারে লেখাটিকে দেখতে পাবো। এখানে আরো কিছু বহুল ব্যবহৃত HTML অ্যাট্রিবিউটসের একটি তালিকা দেখানো হয়েছে। তো আমরা ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করলাম। এছাড়া হেডিং ট্যাগের কিছু এবং প্যারাগ্রাফ ট্যাগের কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট। অর্থাৎ লেখাগুলো
অর্থাৎ এই ট্যাগ সমূহের মাঝখানে যদি আমরা কোনো টেক্সট লিখি সেই টেক্সটগুলো কিভাবে অ্যালাইন হবে তার জন্য আমরা এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করতে পারি। এরপরে আছে বডি ট্যাগের কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন বিজি কালার। তো এখানে বিজি কালার গ্রিন একটি এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এই বিজি কালার বডির মধ্যে যদি ব্যবহার করি এই অ্যাট্রিবিউটটি, তাহলে আমরা এইচটিএমএল এর যে পেজটি সেই পেজটি ব্যাকগ্রাউন্ডে আমরা এই ধরনের গ্রিন রঙে আমরা দেখতে পাবো, অর্থাৎ সবুজ রঙে দেখতে পারবো। এরপরে আছে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজের একটি লোকেশন অ্যাড করা হয়েছে। অর্থাৎ আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি যদি যুক্ত করতে চাই, কোনো পিকচার যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যাট্রিবিউটস হিসাবে ব্যাকগ্রাউন্ড এবং তার মধ্যে আমরা ইমেজের লোকেশন যুক্ত করে দিতে পারি। এরপরে আছে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ বর্তমানে অনেক বেশি ব্যবহৃত হয় এবং ডিপ ট্যাগ নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমরা যদি ওয়েব ডিজাইন ভালোভাবে শিখতে চাই তাহলে ডিপ ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। তো ডিপ ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হচ্ছে আইডি ক্লাস, এছাড়া অ্যালাইন ব্যবহার করা যেতে পারে। আইডি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যখন সিএসএস শিখবো তখন আইডি ক্লাস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা সে সময় আরো বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবো। এছাড়া আইএমজি অর্থাৎ ইমেজ ট্যাগ এবং টেবিল ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন হাইট আছে, ওয়াইড আছে, বর্ডার আছে। অর্থাৎ হাইট, এখানে আমরা যদি একটি ইমেজ যুক্ত করি, ইমেজের হাইট কেমন হবে সেটি আমরা এখানে হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে যুক্ত করতে পারি। ওয়াইড কেমন হবে সেটি আমরা এখানে বলে দিতে পারি। বর্ডারের ওয়াইড কেমন হবে সেটি আমরা বলে দিতে পারি। এছাড়া ইনপুট, আমরা যখন কোনো ফর্মের মধ্যে যখন কোনো ইনপুট ট্যাগ ব্যবহার করব তখন সেই ইনপুট ট্যাগের কি কি ধরনের অ্যাট্রিবিউটস হইতে পারে সেটি এখানে দেখানো হয়েছে, যে যেমন টাইপ টেক্সট হইতে পারে, নেম টেক্সট ফিল্ড হতে পারে। আমরা যখন ফর্ম নিয়ে আলোচনা করব তখন এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। এ পর্যায়ে একটি এক্সাম্পল কোড দেখানো হয়েছে। তো আসুন আমরা এই কোডটি আমরা করে দেখি। তার আগে আমরা একটু আলোচনা করে নিই। তো এই কোডের মধ্যে কি আছে? এই কোডের মধ্যে আমরা জানি যে যে কোনো এইচটিএমএল এর কোড শুরু হয় এইচটিএমএল ট্যাগ দিয়ে এবং শেষ হয় এইচটিএমএল এন্ড ট্যাগের মাধ্যমে, এবং মাঝখানে দুটি সেকশন থাকে, অর্থাৎ হেড সেকশন এবং বডি সেকশন। তো এখানে আমরা হেড সেকশনের মধ্যে টাইটেল যুক্ত করেছি, অর্থাৎ আমাদের ব্রাউজারের মাধ্যমে যদি এই কোডটি প্রদর্শন করি সেক্ষেত্রে টাইটেল বারে আমরা www.tutohost.com লেখাটি দেখতে পারবো। এছাড়া বডির মধ্যে আমরা বডিতে একটি দেখেন এখানে অ্যাট্রিবিউট যুক্ত করা হয়েছে। বডিতে অ্যাট্রিবিউট যুক্ত করা হয়েছে, অর্থাৎ বডিতে বিজি কালার ইকুয়াল গ্রিন যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা যখন কোডটি দেখব তখন কোডটি আসলে গ্রিন রঙে আমরা দেখতে পারবো। আমরা পরবর্তী পেজে আমরা এক্সাম্পলটি দেখছি যে আমরা পেজটিকে আমরা গ্রিন আকারে দেখতে পাচ্ছি এবং টাইটেল বারে আমাদের www.tutohost লেখাটি দেখাচ্ছে। এরপরে আমরা দেখছি যে আমরা ফন্ট নামে একটি ট্যাগ যুক্ত করেছি এবং ফন্ট ট্যাগের মধ্যে আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটি লিখেছি। তো ফন্ট ট্যাগের আমরা বেশ কিছু অ্যাট্রিবিউট নিয়েছি। এখানে সাইজ ইকুয়াল 5 দেওয়া আছে, ফেজ দেওয়া আছে তাহমা, কালার দেওয়া আছে রেড। অর্থাৎ আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ এই টেক্সটটি এই অ্যাট্রিবিউট সমূহের সমন্বয়ে আমরা দেখতে পাবো। তো আমরা এখানে ঠিক আমরা যেভাবে অ্যাট্রিবিউটে উল্লেখ করেছি সেইভাবে আমাদের টেক্সটটি প্রদর্শিত হচ্ছে। এখানে টেক্সট কালার আমরা রেড দেখতে পাচ্ছি এবং আমরা তাহমা ফন্টে লেখাটিকে দেখতে পাচ্ছি এবং আমরা ফন্ট সাইজ এখানে 5 দিয়েছিলাম, আমরা 5-এ দেখতে পাচ্ছি। আমরা যখন কোড লিখব তখন আমরা ফন্ট সাইজ আরো একটু বাড়িয়ে কমিয়ে আমরা দেখব যে কি পরিবর্তন হয়। এবং আমরা বডিতে একটি অ্যাট্রিবিউট যুক্ত করেছিলাম যে বিজি কালার গ্রিন, তো আমরা এখানে গ্রিন রঙে আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি। তাহলে আসুন এই কোডটি আমরা
করে দেখি আসলে কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে প্রদর্শন করতে হবে। তো আমি এ পর্যায়ে আমি একটি টেক্সট ফাইল নিয়ে নিচ্ছি। তো এই টেক্সট ফাইলের মধ্যে আমরা কোডটি লিখব। আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে একটি HTML ট্যাগ, স্টার্টিং ট্যাগ নিতে হবে এবং এন্ড ট্যাগ নিতে হবে। HTML আমরা স্টার্টিং এবং এন্ড ট্যাগ নিয়ে নিলাম। এখন HTML এর মধ্যে দুটি সেকশন যুক্ত করতে হবে, অর্থাৎ HEAD হেড সেকশন এবং বডি সেকশন। তো আমরা HTML এর মধ্যে আমরা দুটি সেকশন নিয়ে নিলাম। আমরা যদি কোডটিকে আরো সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা ট্যাব ব্যবহার করতে পারি। এখন আমরা হেড সেকশনের মধ্যে আমরা টাইটেল যুক্ত করব। TITLE টাইটেল। টাইটেলে আমরা www.tutohost.com লিখলাম। টাইটেলের এন্ড ট্যাগ দেওয়া হয় নাই, TITLE। তো আপনারা অবশ্যই টাইটেল যখন লিখবেন তখন টাইটেল স্টার্টিং ট্যাগ লেখার সাথে সাথেই এন্ড ট্যাগটি লিখে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে আমরা তাহলে হেড সেকশন মোটামুটি লিখলাম। এখন আমরা বডি সেকশনে কাজ করব। তো বডিতে আমরা একটি অ্যাট্রিবিউট যুক্ত করেছিলাম, সেটি হচ্ছে বিজি কালার গ্রিন। BGCOLOR ইকুয়াল ডাবল কোটেশন এর মধ্যে GREEN, বিজি কালার গ্রিন। এরপরে তাহলে আমরা এখন একটি ফন্ট ট্যাগ নিচ্ছি। FONT ফন্ট। ফন্ট ট্যাগের মধ্যে আমরা সাইজ দিয়ে দিচ্ছি SIZD সাইজ। সাইজ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা প্রথমে 5 দিয়ে দেখি কেমন হয়। এরপরে ফ্যামিলি। ফন্ট ফেস FAC ফেস। ফেস হিসেবে আমরা লিখব তাহমা, TAHOMA তাহমা। কালার COLOR কালার ইকুয়াল RED রেড। তো আমরা ফন্ট ট্যাগের মধ্যে ফন্ট ট্যাগ আমরা স্টার্ট করেছি, ফন্ট ট্যাগ শেষ করি FONT ফন্ট। এখন ফন্ট ট্যাগের মধ্যে আমরা একটি লাইন যুক্ত করব। This is an example of font tag। আচ্ছা, আমরা এই টেক্সটটি আমরা যুক্ত করলাম। এখন আমরা আমাদের কোডটিকে সেভ করব। ফাইল সেভ অ্যাজ, এখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ অল ফাইল করে দেব এবং আমরা নাম দিব হচ্ছে index
ডট এইচটিএমএল অথবা অন্য যে কোনো নাম দেওয়া যেতে পারে। এখানে আমরা ইউটিউব 8 করে দিতে পারি, তাহলে সেভ করলাম। এখন যদি আমরা এই index.html কে যদি ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে আমরা ব্রাউজারে আমরা লেখাটিকে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ফন্ট সাইজ এখানে 5-এর পরিবর্তে 8 করে দিই এবং ব্রাউজারে যদি লেখাটিকে রিফ্রেশ করি, তাহলে আমাদের লেখাটি বড় আকারে দেখাচ্ছে। আমরা এখানে এই রেডের পরিবর্তে আমরা হেক্সাডেসিমেল কোডও ব্যবহার করতে পারি, কালার কোড। সেক্ষেত্রে আমরা যদি লেখাটিকে ইওলো দেখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এএফএফ। আমরা যদি ইওলো দেখতে চাই, তাহলে আমাদেরকে এএফএফ 0 দিতে হবে। তাহলে আমরা দেখি, ফাইল সেভ, আমরা লেখাটিকে ইওলো দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল।